উত্তর সাগরের ঠান্ডা নীল জলরাশির নিচে যা ঘটছিল তা রাশিয়ার নৌ নিরাপত্তা ব্যবস্থার জন্য এক অভূতপূর্ব চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। সকাল 10টা বাজতে আর মাত্র 6 মিনিট বাকি। রাশিয়ার উত্তরাঞ্চলীয় বাল্টিক ফিল্ড নৌঘাটির রাডার নিয়ন্ত্রণ কক্ষে তখন স্বাভাবিক কার্যক্রম চলছিল। প্রতিদিনের মতোই বিশাল পর্দায় উত্তর সাগরের বিভিন্ন অংশের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। হঠাৎই রাডারের পর্দায় একটি সংকেত ধরা পড়ে। প্রথম দর্শনে একে খুব সাধারণ বিষয় মনে হয়েছিল। রাডার সিস্টেমে সেটা দেখতে অনেকটা মৎস্য শিকারের ট্রলার জাহাজের মতো। এই এলাকায় মাছ ধরার নৌকা আসার অনুমতি যদিও সীমিত এবং সেগুলো প্রায় সবসময় রাশিয়ার নিজস্ব ট্রলার হয়ে থাকে, কিন্তু কয়েক মিনিট কেটে যাওয়ার পর রাডার নিয়ন্ত্রণে দায়িত্বরত অফিসারের মনে সন্দেহ জাগতে থাকে। সাধারণত মাছ ধরার ট্রলার কখনো দীর্ঘ সময় এক জায়গায় স্থির থাকে না, তারা ক্রমাগত জায়গা বদলায়, জাল ফেলে, তুলে আবার অন্য জায়গায় চলে যায়। অথচ এই সংকেতটা অস্বাভাবিকভাবে এক স্থানে স্থির হয়ে আছে। বেশ কিছু মিনিট পর্যবেক্ষণের পর অফিসার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে একটি MiG-29 যুদ্ধবিমান পাঠানোর। প্রথম ধারণা ছিল হয়তো কোনো অচেনা মাছ ধরার নৌকা অথবা ছোটখাটো কোনো সামুদ্রিক যান। খুব অল্প সময়ের মধ্যে যুদ্ধবিমানটি নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়, কিন্তু আকাশ থেকে পাইলট যা দেখলেন তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। পুরো সমুদ্র এলাকা একদম ফাঁকা, সেখানে কোনো মাছ ধরার নৌকা নেই, সামরিক জাহাজ নেই, এমনকি ছোট্ট একটা নৌকাও নেই। পাইলট তৎক্ষণাৎ রাডার নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানান, কিন্তু অবাক করা বিষয় হলো রাডারে তখনও সেই সংকেত স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, মানে সেখানে কিছু একটা ছিল যা আকাশ থেকে দৃশ্যমান নয়। প্রথমে ভাবা হলো সম্ভবত আকাশের অনেক উঁচুতে কোনো গোয়েন্দা নজরদারি ড্রোন থাকতে পারে, কিন্তু যুদ্ধবিমান পুরো এলাকায় স্ক্যান করে আকাশে কিছুই খুঁজে পেল না। তখন তারা বুঝতে পারে সমস্যাটা পানির তলদেশে। এরপরই রাশিয়ার নৌবাহিনী অত্যন্ত দ্রুততার সাথে একটি বিশেষ সোনার ইউনিট পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করে। আধুনিক এই সোনার প্রযুক্তি এমনভাবে ডিজাইন করা যে এটি পানির নিচে নীরবে চলাচল করতে পারে এবং বিস্তীর্ণ এলাকা স্ক্যান করে তথ্য রাডার কক্ষে প্রেরণ করতে থাকে। সোনার ইউনিটটি কিছুটা এগিয়ে যাওয়ার পর হঠাৎ একটি বড় আকারের বস্তুর সংকেত শনাক্ত করে। তথ্য বিশ্লেষণ করার পর খুব দ্রুত নিশ্চিত করা যায় যে সেটি একটি সাবমেরিন। এই তথ্য পাওয়ার সাথে সাথে পুরো রাডার নিয়ন্ত্রণ কক্ষ সতর্কতার সর্বোচ্চ পর্যায়ে চলে যায়। সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল সাবমেরিনটির সাথে কোনোভাবেই যোগাযোগ স্থাপন করা যাচ্ছিল না। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই ধরনের এলাকায় চলাচলকারী সাবমেরিন জরুরি সংকেতের জবাব দেয় কিংবা নিজের পরিচয় জানায়, কিন্তু এই সাবমেরিন ছিল সম্পূর্ণ নীরব। তখনও রাশিয়া নিশ্চিতভাবে জানত না এটি কোন দেশের। পুরো বিষয়টা আরও নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে রাশিয়া আরেকটি সোনার ইউনিট পাঠায়। দ্বিতীয় সোনারও একই জিনিস শনাক্ত করে, মানে সন্দেহের কোনো অবকাশ নেই, সমুদ্রের তলদেশে সত্যি একটি অজানা সাবমেরিন অবস্থান করছে। অন্যদিকে সাবমেরিনের ভেতরের নাবিকরাও সম্ভবত টের পেয়ে গিয়েছিল যে তাদের অবস্থান ধরা পড়ে গেছে, কারণ পরপর সোনার ইউনিট তাদের চারপাশে ঘুরছিল। রাশিয়ার কাছে অত্যাধুনিক সাবমেরিন থাকলেও সেগুলো প্রস্তুত করে ঘটনাস্থলে পৌঁছাতে যথেষ্ট সময় লাগবে, কিন্তু পরিস্থিতি প্রতি মুহূর্তে জটিল হয়ে উঠছিল। এই পরিস্থিতিতে রাশিয়া এমন একটা সিদ্ধান্ত নেয় যা সাধারণত খুব কমই দেখা যায়। তারা বিশেষ প্রশিক্ষিত প্যারা কমান্ডো ইউনিট প্রস্তুত করার নির্দেশ দেয়। উদ্দেশ্য হল আকাশপথে দ্রুত সাবমেরিনের নিকটবর্তী হয়ে সেটিকে পর্যবেক্ষণ করা। রাশিয়ার একটি সামরিক ঘাঁটি থেকে কয়েকজন অভিজ্ঞ কমান্ডো খুব তাড়াহুড়ো করে একটি সামরিক পরিবহন বিমানে উঠে যায়। তাদের মুখে স্পষ্ট সতর্কতার ছাপ, কারণ কয়েক মিনিটের মধ্যেই তাদের সমুদ্রের মাঝখানে থাকা সেই অজানা সাবমেরিনের খুব কাছাকাছি পৌঁছাতে হবে। সাধারণত এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত খুব কম দেশই নেয়। সমুদ্রের মাঝখানে কোনো সাবমেরিনের কাছে নেমে যাওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং এবং বিপজ্জনক, কিন্তু সেদিন পরিস্থিতি মোটেও স্বাভাবিক ছিল না। খুব অল্প সময়ের মধ্যে বাল্টিক ফিল্ড এয়ারবেস থেকে সামরিক পরিবহন বিমান আকাশে উড়ে যায়। বিমানের ভেতরে বসে আছে বিশেষ কমান্ডো সদস্যরা, তারা সরাসরি সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল। বিমানটা যখন ঘটনাস্থলের কাছাকাছি এসে পৌঁছায় তখন নিচে সমুদ্রের উপর সাবমেরিনের অবস্থান শনাক্ত করা হয়। কমান্ডোরা নামার প্রস্তুতি নিতে শুরু করে। তারা বিশেষ দড়ি এবং দ্রুত অবতরণের যন্ত্রপাতি নিয়ে তৈরি হচ্ছিল। পুরো অভিযানটা ছিল
কয়েক সেকেন্ডের হিসাবের উপরে নির্ভরশীল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই পরিস্থিতি আমূল বদলে যায়। সাবমেরিন সম্ভবত আকাশের সামরিক বিমান এবং কমান্ডোদের উপস্থিতি টের পেয়ে গিয়েছিল। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে সেটা দ্রুত পানির গভীরে ডুব দিতে শুরু করে। কমান্ডোরা তখনও পুরোপুরি নিচে নামেনি। খুব অল্প সময়ের মধ্যে সাবমেরিনটি গভীর পানিতে অদৃশ্য হয়ে যায় এবং ধীরে ধীরে সেই এলাকা ত্যাগ করে। এই ঘটনার পর রাশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম এবং আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা এবং জল্পনা শুরু হয়। কিন্তু সবচেয়ে রহস্যময় দিক হল, রাশিয়া আনুষ্ঠানিকভাবে কখনোই প্রকাশ করেনি সাবমেরিনটি প্রকৃতপক্ষে কোন দেশের ছিল। এমনকি সেটি কী উদ্দেশ্যে সেখানে এসেছিল তাও স্পষ্ট করা হয়নি। এই ঘটনা নিয়ে বিভিন্ন বিশ্লেষক ভিন্ন ভিন্ন মতামত দিয়েছেন। কেউ কেউ মনে করেন এটা কোনো পশ্চিমা দেশের গোয়েন্দা সাবমেরিন ছিল যা রাশিয়ার নৌ তৎপরতা পর্যবেক্ষণ করছিল। আবার কিছু বিশ্লেষক বলছেন এটা হতে পারে কোনো প্রতিবেশী দেশের অত্যাধুনিক সাবমেরিন যা রাশিয়ার সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করছিল। তবে যাই হোক না কেন, এই ঘটনাটা রাশিয়ার জন্য একটি বড় সতর্কবার্তা ছিল। সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থায় কতটা দুর্বলতা থাকতে পারে তা এই ঘটনা স্পষ্টভাবে তুলে ধরে। একটি বড় সাবমেরিন কিভাবে রাশিয়ার সমুদ্র সীমান্তে এতটা কাছে এসে পৌঁছাতে পারল এবং প্রায় ধরা না পড়েই চলে যেতে পারল? এই প্রশ্নগুলো রাশিয়ার নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। এই ঘটনার পরবর্তীতে রাশিয়া তাদের উত্তরাঞ্চলীয় সামুদ্রিক সীমান্তে নজরদারি ব্যবস্থা আরও কঠোর করে দেয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে সোনার ইউনিট এবং আকাশপথে নজরদারি অনেক বেশি জোরদার করা হয়। নতুন প্রযুক্তির রাডার সিস্টেম স্থাপন করা হয় যা আরও গভীর এবং দূরবর্তী এলাকা স্ক্যান করতে পারে। সাবমেরিন শনাক্তকরণ প্রযুক্তিতে আরও বিনিয়োগ করা হয় এবং দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এসব পদক্ষেপ নেওয়া হলেও মূল প্রশ্নগুলো আজও অমীমাংসিত রয়ে গেছে। সেই রহস্যময় সাবমেরিনটি আসলে কোন দেশের ছিল, এই প্রশ্নের উত্তর কেউ জানে না। কেন সেটি রাশিয়ার এত কাছাকাছি এসেছিল তাও একটা বড় ধাঁধা। সেটা কি কোনো গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল, নাকি রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা পরীক্ষা করছিল? এই সাবমেরিনের ক্রুরা কি জানতো তারা ধরা পড়ে গেছে, নাকি তারা ইচ্ছাকৃতভাবে নিজেদের প্রকাশ করেছিল? সেখানে আরও কোনো সাবমেরিন ছিল কিনা যা শনাক্ত হয়নি? এসব প্রশ্নের জবাব আজও অজানা রয়ে গেছে। আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা মনে করেন এই ঘটনা নতুন কোনো শীতল যুদ্ধের ইঙ্গিত হতে পারে। সমুদ্রের তলদেশে একটি নীরব প্রতিযোগিতা চলছে যেখানে বিভিন্ন দেশ একে অপরের শক্তি এবং দুর্বলতা পরীক্ষা করছে। এই ধরনের ঘটনা শুধু রাশিয়াতেই নয়, বিশ্বের বিভিন্ন সামুদ্রিক এলাকায় ঘটছে বলে ধারণা করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো প্রকাশ্যে আসে না। রাষ্ট্রগুলো তাদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করতে চায় না। এই পুরো ঘটনাটা প্রমাণ করে যে আধুনিক যুগে সামুদ্রিক নিরাপত্তা কতটা জটিল এবং চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। উন্নত প্রযুক্তির সাবমেরিন এখন এতটাই অত্যাধুনিক যে সেগুলো প্রায় অদৃশ্য থেকে যে কোনো জায়গায় পৌঁছাতে পারে। রাডার এবং সোনার প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, সাবমেরিন প্রযুক্তিও সমান তালে এগিয়ে যাচ্ছে। এই ঘটনার পর রাশিয়ার মতো সামরিক শক্তিধর দেশও বুঝতে পারে যে তাদের আরও সতর্ক থাকতে হবে এবং প্রযুক্তিতে আরও বিনিয়োগ করতে হবে। আজও এই ঘটনা নিয়ে অনেক অনুমান এবং তত্ত্ব প্রচলিত আছে, কিন্তু সত্যটা হয়তো কখনোই পুরোপুরি জানা যাবে না। সাবমেরিন যুদ্ধ এবং গোয়েন্দাগিরির জগৎ অত্যন্ত গোপনীয় এবং রহস্যময়। এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটা একটা বড় চিত্রের ছোট্ট একটা অংশ। সমুদ্রের গভীরে প্রতিদিন কত ধরনের ঘটনা ঘটছে তা আমরা জানি না। কত সাবমেরিন নীরবে একে অপরকে পর্যবেক্ষণ করছে, কত গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে তা শুধুমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষই জানে।